হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন, স্কুল অব ইজিপির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমরা ট্রানজিস্টরের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ট্রানজিস্টরের বায়াসিং নিয়ে আলোচনা করব। তো বায়াসিং কি, কেন করা হয়, এই বিষয়টা আগে জানব, দেন আমরা বায়াসিংয়ে ঢুকব। তো বায়াসিং কি বা কেন ইউজ করা হয়? বায়াসিং কি? বায়াসিং হচ্ছে একটা ব্যাটারি সোর্স। এটা ডিসি ব্যাটারি সোর্স। যেহেতু আমরা ডিসি ট্রানজিস্টর নিয়ে আলোচনা করেছি, কাজেই আমরা ডিসি রিলেটেডেই যা পড়ার সবই পড়ব। তো বায়াসিং কি? বায়াসিং হচ্ছে কি একটা ট্রানজিস্টর। দেখুন, এটা একটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটার মধ্যে কি হয় যে আপনি আরেকটা ব্যাটারি সাপ্লাই যে দেন, আমরা এর আগে যে ম্যাথগুলো দেখছি না, যে এগুলোর মধ্যে ব্যাটারি সাপ্লাই দেওয়া আছে, এরকম ব্যাটারি সাপ্লাই দেয়া, এই যে সাপ্লাই দেওয়া হচ্ছে এটাই মূলত হচ্ছে কি এটা একটা বায়াস, অর্থাৎ এই যে বায়াসিং। তো এগুলোর সাপেক্ষে কি হয়, রেজিস্টর থাকে, বিভিন্ন ডিজাইন করা হয়, ডিজাইন অনুযায়ী সে এই বায়াসিংগুলো কমপ্লিট করা হয়। তো আমরা যে এই যে ডিজাইনটা করি, এটা কেন করি? আমরা বুঝলাম যে এটা আমরা বায়াসিং, এটা আমরা বায়াস করি, তারপর এই যে রেজিস্টরগুলো ইউজ করি। তো সম্মিলিত এসব করি কেন? তো এসব করার কারণ হচ্ছে যে দেখুন, এর আগেও হয়তো আপনারা শুনে থাকবেন একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা, বা ম্যাথের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে স্টেবিলিটি ফ্যাক্টর বা স্টেবিলাইজেশন কি, এই ধরনের কিছু কথা অনেকেই আমরা জানি, যেটার এক্সপ্লেন অনেকেই অনেক জানি, আবার অনেকে জানি না। তো কাজেই স্টেবিলাইজেশন কি সেটা আগে জানবো। তাহলে কি দেখতেছি, কি বুঝলাম, যে বায়াসিং এর আগেও আরেকটা বিষয় আমার জানতে হচ্ছে, সেটা হচ্ছে কি স্টেবিলাইজেশন। তো স্টেবিলাইজেশন কি সেটা আমরা আগে জানি, দেন আমরা আবার এখানে আসতেছি। তো স্টেবিলাইজেশন হচ্ছে যে দেখুন, একটা ট্রানজিস্টর, এর আগেও যেহেতু বলা হয়েছিল এই বিষয়টা নিয়ে, যে একটা ট্রানজিস্টরের মধ্যে কি হয়, যখন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ অবস্থায় থাকে, অর্থাৎ এই যে ট্রানজিস্টরটা যখন আমরা কি করি, অ্যাক্টিভ অবস্থায় নিয়ে আসার চেষ্টা করি, অর্থাৎ অ্যাক্টিভ করি, তখন কি করি, এখানে ফরওয়ার্ড বায়াস দেই, আর এখানে কি করি, রিভার্স বায়াস পাওয়াই। তাহলেই সে কি হয়, একটা অ্যাক্টিভ মোডে চলে আসে। তো আমি বলেছিলাম না এর আগে, একটা দেখুন তো স্মরণ পড়ে কিনা, আইসি সমান বিটা আই বি প্লাস আই লিকেজ কারেন্ট। তো এইখানে কি ছিল, যেটা অ্যাক্টিভ থাকার কারণে এখানে তো কারেন্টের পরিমাণ অনেক বেশি। দেখুন, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারের বিষয়, এখানে মিলি অ্যাম্পিয়ারের বিষয়, তার সঙ্গে আবার বিটা গুণ হচ্ছে, তার মানে এখানে কারেন্টের যে পরিমাণ বেশি ছিল। আর এই যে এই লিকেজটা কই থেকে এসেছিল, যেখানে এইখানে দেখুন একটা ব্যাটারি সোর্স সংযোগ করা হইতো, যাকে ভিসিসি সাপ্লাই দেওয়া হচ্ছিল। এই যে ব্যাটারি তাকে সাপ্লাই দেওয়া হচ্ছিল, এর দরুন এর মধ্যে দিয়ে একটা রিভার্স কারেন্ট প্রবাহিত হয়, বা লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, সেটাই ছিল কি এই কারেন্টটা। তো এটা হয় কি মাইক্রো এম্পিয়ার বা ন্যানো এম্পিয়ারে হয়ে থাকে। কি হয়, মাইক্রো এম্পিয়ার অর ন্যানো এম্পিয়ারে। তো এটা অনেক পরিমাণে কম, তো সেই তুলনায় এটা অনেক বেশি হওয়ার কারণে, ধরেন আপনি 1 এমবি থেকে 1 এমবি অর্থাৎ 1024 এমবি থেকে আপনি যদি 0.001 এমবি বাদ দেন, অর্থাৎ 1024 এমবি থেকে আপনি যদি এই পরিমাণ এমবি বাদ দেন, তাহলেও কিন্তু আপনার এই এমবিটাই আসে। তার মানে এক্সাম্পল স্বরূপ আমি এটা বললাম, তার মানে দেখাচ্ছে যে এইখানে যে অনেক সূক্ষ্ম কম, অনেক অল্প পরিমাণ ডাটা, অনেক বেশি ডাটার মধ্যে দেওয়াতে এই ডাটাটা নেগলেজিবল করা যায়, অর্থাৎ এটা জিরোর মতো আসে, তাই এটাকে অ্যাক্টিভ অবস্থায় বাদ দেওয়া হয়। কিন্তু যখন আপনি তাকে এখানে কাট অফ অবস্থায় নিয়ে আসবেন, অর্থাৎ এর মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হয় না, বা এটা তখন অ্যাক্টিভ হয় না, এইটা অন হয় না, তখন কিন্তু এই যে রিভার্স কারেন্টটা যেটা প্রবাহিত হচ্ছিল, তখন এটাই তো জিরো হয়ে যায়। এটাই জিরো হয়ে গেলে কি হয়, এই যে ভ্যালুটা, অর্থাৎ এই যে মিনিমাম যে ভ্যালুটা, সেটাও তখন প্রকাশ পায়। তার মানে আমরা বলতে পারি যে এটা এই সার্কিটের জন্য কমন ইমিটার বেস ওপেন সমান এই ভ্যালুটা। তো ওভারঅল কি হচ্ছে, যে আমার এর মধ্যে দিয়ে একটা লিকেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এবার আমরা দেখব যে
যে টিক্সের জন্য এটা বলা যে এখান থেকে আমরা কি দেখলাম আইসি বিটা আইবি প্লাস আই কি লিকেজ। তো আই লিকেজ বলতে এখানে কি আই ই সি ও। তো এখন দেখুন তো এটাকে আমি কি করা আছে আইসিইও, কিন্তু আমরা ইয়ার ক্ষেত্রে কি জানি যে আইসিইও সমান সমান আমরা জানি যে বিটা প্লাস 1 সমান সমান কি আই বি কমন আইসিবিও। এটা সমান সমান আমরা জানি, এটা একটা প্রমাণে আছে যা আপনারা বুকের মধ্যে অবশ্যই পাবেন। তবে এটা শুধু এইটুকু মুখস্থ রাখলেই হবে, এটার এত এক্সপ্লেইন আমাদের লাগবে না। তো আপনি শুধু যে কমন ইমিটারকে যদি আপনি কমন বেসে নিয়ে আসতে চান তাহলে বিটা প্লাস 1 দিয়ে গুণ দিতে হয়। তো এটাকেও আমি দেই বিটা আইবি সমান সমান এখানে বিটা প্লাস 1 আইসিবিও। দেখুন আমি কিন্তু এই যে বিষয়গুলো বলতেছি এটা এই কারণেই বলতেছি যাতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা খুব সহজে আপনার মাথায় থাকে, কেননা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, কাজেই একটাকে ইগনোর করার চেষ্টা করেন না। তাহলে এখানে দেখুন আমরা কি জানি, আমরা জানি যে লিকেজ কারেন্টটা সবচেয়ে বেশি কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ টেম্পারেচার যত ধরেন এখানে এখন 30 হয়েছে, টেম্পারেচারে একটু পরিবর্তন হইলে এর কিছু পরিবর্তন হয়। এখন এর কিছু পরিবর্তন হইলেই দেখুন তো তার বিটার সঙ্গে 1 গুণ, অর্থাৎ বিটা যদি 100 হয় তার সাথে কি আছে 1 যোগ, তার মানে কি 101 গুণ বেশি হয়ে যায়। তাহলে এইখানে টেম্পারেচার 30 হওয়াতে ধরলাম এর 0.01 মিলি এম্পিয়ার বা মাইক্রো এম্পিয়ার, এই যে এম্পিয়ারটা হচ্ছে এর সঙ্গে কি হচ্ছে সে আবার 101 গুণ হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখুন, এখন যদি সে 40 হয় তাহলে সে কি হচ্ছে আরো বেশি পরিমাণে হচ্ছে। তো এটা দ্বারাই কি বোঝাচ্ছে দেখুন তো যে টেম্পারেচারের একটু পরিবর্তন হইলে এর একটু পরিবর্তন হচ্ছে, এর একটু পরিবর্তন মানে কি আইসির ক্ষেত্রে অনেক পরিবর্তন। দেখুন এর সামান্য হচ্ছে কিন্তু সে তো এর সাথে গুণ আকারে আছে, প্লাস এইটা একটা আইসি তো আছে, এখানে তো আইসিটা মেন আইসিটা আছেই যেটা অ্যাক্টিভের কারণে হয়েছে। তো অ্যাক্টিভের কারণে আইসি লিকেজ কারেন্ট সম্মিলিত আইসির পরিমাণ অনেক বাড়ছে, তার মানে কি এই সামান্য বাড়ছে এই অনেকটা বাড়ছে। আর এই যখন অনেকটা বাড়বে অর্থাৎ এটা তো আউটপুট, এখানে তো আউটপুট আমার নির্ণয় করতেই হয়। তো এই যদি সামান্য বাড়াতে আর এতটা বাড়তেছে, এখন এ যখন বাড়তেছে তখন আবার কিছু টেম্পারেচার বাড়তেছে সার্কিটের মধ্যে। তো টেম্পারেচার কত ছিল 50 হয়ে গেছে 40 থেকে, তো 40 থেকে 50 হয়েছে মানে কি আরো একটু বাড়ছে। এখন এই আরো একটু বাড়ছে বিধায় সে আরো অনেক বাড়ছে। এখন সে অনেক বাড়াতে কি হচ্ছে আবার কিছু টেম্পারেচার বাড়ছে, সে আরো একটু বাড়ছে, সে আরো একটু বাড়ছে। এই যে বাড়তে বাড়তে একটা সময় সে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা দেখুন এখন এই রকম যদি একটা সার্কিটের মধ্যে হয় তাহলে আমরা যে কাজের জন্য ট্রানজিস্টরটা নিয়ে আসবো সেটা কি করতে পারবো? এই যে টেম্পারেচারের ইফেক্টটা হচ্ছে, তো এটা তো গেল দেখুন এক নাম্বার কন্ডিশনের সিস্টেমে। এই আইসিটা কিন্তু আরো কোনোভাবে পরিবর্তন করা যাচ্ছে। দেখুন তো এখানে বিটার পরিমাণ যদি আমি কম বেশি করি, এই যে বিটার পরিমাণও যদি কম বেশি করি তাহলেও আমার আইসির পরিমাণ কম বেশি হচ্ছে। তো দুইটা জিনিস আমরা দেখলাম যে কি আইবির পরিবর্তন মানে বিটার পরিবর্তন হলেও কি হচ্ছে আইসির পরিবর্তন হচ্ছে, আবার আইসিবিও অর্থাৎ লিকেজ কারেন্টের যে পরিবর্তন যেটা টেম্পারেচারের উপর ইফেক্ট করে বেশি, সেটার উপরে হলেও আমার আইসি কারেন্ট বেশি বাড়তেছে। তবে সবচেয়ে বেশি কোথায় বাড়ে, এই যে টেম্পারেচার ইফেক্টের কারণে সবচেয়ে বেশি বাড়তেছে। আর আরেকটা জিনিসের উপর বাড়ে সেটা হচ্ছে ভিবিই, এটা একটু বাড়লে কি হয় আইবি পরিমাণ বেড়ে যায়, এটা একটু কমে গেলে আইবি বেড়ে যায়। আইবি বেড়ে যায় যদি দেখুন এই যে এদিক সার্কেল যদি ফেলান তাহলে দেখা যায় এটার পরিমাণ কমে গেলে কি হচ্ছে আইবির পরিমাণ বাড়তেছে। তো আইবির পরিমাণ যদি বাড়ে তাহলে আইসির পরিমাণও বাড়ে, আইসির পরিমাণ বাড়ে মানে কি টেম্পারেচারও বাড়ে, টেম্পারেচারও বাড়ে মানে কি আইসিবিও বাড়ে, আইসিবি বাড়ে মানে কি আবার আইসি বাড়ে। তাহলে ওভারঅল দেখুন এই যে এই বিষয়টার উপর কি হচ্ছে আমার বাড়তেছে, এইভাবে ভেরিয়েশন হচ্ছে। কিন্তু এরকম ভেরিয়েশন হলে আমি আমার সঠিক যে কাজের জন্য তাকে ইউজ করব সেটা ইউজ করতে পারবো না, বরং টেম্পারেচার নষ্ট হয়ে যাবে, বরং ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাবে। এই ওভারঅল এই জিনিসগুলা থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত আমরা
বায়াসিং করে থাকি। আর এই যে বায়াসিং করার কারণটা তো আমি বললাম, কিন্তু এখানে মেইন যে আরেকটা বিষয় থাকলো সেটা হচ্ছে কি স্টেবিলাইজেশন। এই যে পরিবর্তনগুলা দেখতেছেন যে আমার এই পরিবর্তনটা হইতে দেয়া যাবে না, এই পরিবর্তনটা যাতে না হয়, অর্থাৎ এটা যাতে সব সময় স্টেবিলাইজেশন অবস্থায় অর্থাৎ স্থিতিশীলতায় অবস্থায় থাকে, সেই ব্যবস্থা আমারে করতে হবে। এটাই গেল মূলত আমার কি স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশন এটাই হচ্ছে স্টেবিলাইজেশন, যে এটার যে পরিবর্তনটা মানে স্থিতিশীলতার পরিমাণ বাড়াইতে হবে, এটার এই পরিবর্তন হইতে দেয়া যাবে না। এখন আরেকটা বিষয় পাবেন যে স্টেবিলিটি ফ্যাক্টর। তাহলে কি স্টেবিলিটি ফ্যাক্টর? দেখুন এখানে কিন্তু সবসময় স্টেবল কথাটা আসতেছে, অর্থাৎ স্থায়িত্ব কথাগুলো আসতেছে। তো এই যে আমার যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলো কমাইয়ে যত আমি তাকে স্থিতিশীল অবস্থায় আনতে পারবো, অর্থাৎ আমার যে ট্রানজিস্টরটা আমি যেটা ক্রয় করে আনছি সেটা ওইখানে যে পার্ট দিছে আমার বাসায় এসেও একই পার্ট দিবে, হোক সে টেম্পারেচারের কারণে হয়তো সামান্যতম কিছু কম বেশি হবে, কিন্তু খুব বেশি ভেরিয়েশন হবে না। এই যে এই বিষয়টা, এগুলো এখন আমরা এটার কারণেই কি হচ্ছে, আমরা মূলত বায়াসিং করতেছি। তো এখন আমি দেখি তো স্টেবিলিটি ফ্যাক্টর, স্টেবিলিটি ফ্যাক্টর। তো স্টেবিলিটি ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে কি দ্য রেট অফ চেঞ্জ অফ আইসি অর্থাৎ কালেক্টর কারেন্ট অর্থাৎ আউটপুট কারেন্ট কমন ইমিটারের ক্ষেত্রে। তা কি দ্য রেট অফ চেঞ্জ অফ, দেখুন এটা পরিবর্তন না, এটারে বলা হয় দ্য রেট অফ চেঞ্জ অফ কালেক্টর কারেন্ট উইথ রেসপেক্ট টু WRT। বুকের মধ্যে, বিভিন্ন বুকের মধ্যে দেখবেন এই ধরনের একটা লেখা থাকে, মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু কি ICBO। এইটার যে পরিবর্তনের কারণে, এইটার যে পরিবর্তন সেইটার যে রেশিও, সেটাই আমার হচ্ছে কি স্টেবিলিটি ফ্যাক্টর। তো কি হচ্ছে যে দ্য রেট অফ চেঞ্জ অফ কালেক্টর কারেন্ট উইথ রেসপেক্ট টু ICBO, বাট এখানে কন্ডিশন হচ্ছে কি, এটাই মূলত স্টেবিলিটি ফ্যাক্টর। এখানে কন্ডিশন হচ্ছে কি অবশ্যই বিটা অ্যান্ড IB স্থির থাকতে হবে, অর্থাৎ কনস্ট্যান্ট। এটাই হচ্ছে কি স্টেবিলিটি ফ্যাক্টর। তো স্টেবিলিটি ফ্যাক্টরের দেখুন আপনার কমন বেসের এই যে বিভিন্ন বায়াসিং আছে, 4 ধরনের যে বায়াসিং আছে, এক বায়াসিং এর ক্ষেত্রে সে এক ধরনের স্টেবিলিটি ফ্যাক্টর হবে। ধরুন আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তরে আসছে স্টেবিলিটি ফ্যাক্টর কত, স্টেবিলিটি ফ্যাক্টরকে কিন্তু S দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখুন এটা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর, কন্ডিশন আছে বিটা এবং IB স্থির হবে। এখানে IB বলতে দেখুন এখানে VBE বোঝায়, VBE স্থির থাকবে। তো এটা হলাম স্টেবিলিটি ফ্যাক্টর গেল। আচ্ছা, তো এখন দেখি যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে সার্কিটে আপনি দেখলেন আপনার স্টেবিলিটি ফ্যাক্টর আসছে কত, 20 আসছে। স্টেবিলিটি ফ্যাক্টর কত আসছে, 20 আসছে। তো 20 দ্বারা কি বোঝানো হচ্ছে, 20 দ্বারা বোঝানো হচ্ছে যে আমার এইটা একটু সামান্য পরিবর্তন হলে, অর্থাৎ এটার পরিবর্তন হলে সে 20 গুণ বেশি পরিমাণ এই আইসি কারেন্ট দিবে। তাহলে এটার একটু পরিবর্তনে সে কি পরিমাণ কারেন্ট আউটপুট বেশি দিবে, 20 গুণ বেশি পরিমাণ আউটপুট কারেন্ট দিবে। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমার স্টেবিলিটি ফ্যাক্টর যত কম হবে আমার জন্য ততই ভালো। আইডিয়াল স্টেবিলিটি ফ্যাক্টর কত, আইডিয়াল স্টেবিলিটি ফ্যাক্টর 1, আইডিয়াল স্টেবিলিটি ফ্যাক্টর কত 1। তো আমার স্টেবিলিটি ফ্যাক্টর যত কম দিবে তত আমার স্থায়ী মানে হচ্ছে স্টেবিলাইজেশনটা ভালো, অর্থাৎ মানে আমার যে পরিমাণে আমি দিচ্ছি আমার সেইভাবে আমার ট্রানজিস্টরটা আউটপুট দিচ্ছে, সে ভেরিয়েশন খুব কম হচ্ছে। তো স্টেবিলিটি ফ্যাক্টর বুঝলাম, স্টেবিলাইজেশন ফ্যাক্টর বুঝলাম, স্টেবিলাইজেশন বুঝলাম, আবার এর পাশাপাশি কিভাবে সে ভেরিয়েশন হচ্ছে সেটাও বুঝলাম। এখন আমরা এই জিনিসগুলো নিয়ে যখন সামনে আরো ম্যাথ করব, এগুলোর অনেক প্রমাণ আছে। তো এই প্রমাণগুলা আপাতত আমরা এখন করব না, নেক্সটে কোনো এক সময় এই প্রমাণগুলোও আমরা লেকচার আকারে দিব, যেহেতু সামনে আমাদের বড় বড় এক্সাম আছে, কাজেই আমরা এটাকে আপাতত ইগনোর করে যাচ্ছি। তবে এইখানে আমরা অবশ্যই এখানে যে বেসিক ধারণাটা সেটা এখান থেকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। দেন যখন আমরা এটারই ম্যাথ করব তখন আবারও আমরা এই বিষয়টা নিয়ে একটু হালকা আলোচনা করব।
যে এটা কোন বায়াসিং এর জন্য কি রকম স্টেবিলিটি ফ্যাক্টরের লটা আসবে, এটা তো হচ্ছে তার মৌলিক ল, মেইন ল, কিন্তু সে বায়াসিং অনুযায়ী তার এই আইসির পরিমাণ ভিন্ন আসবে, আইসিবির পরিমাণ ভিন্ন আসবে, তার বায়াসিং অনুযায়ী ভিন্ন আসবে। তো তখন সে তার এইটাই মানে মূল সূত্র তো এটাই, এটার উপরেই কিছু চেঞ্জ আসবে, কেননা কমন ইমিটারের ক্ষেত্রে যা হবে তো কমন বেসের ক্ষেত্রে ভিন্ন আসবে, মানে হচ্ছে ফিক্সড বায়াসের ক্ষেত্রে যা আসবে, আবার দেখা যাচ্ছে যে ইমিটার বায়াসের ক্ষেত্রে তা ভিন্নতা আসবে, আবার দেখা যাচ্ছে ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে। তো ওভারঅল এটা আমরা